প্রথমে শুনলে ক্রিবু আবার কি কথা, কিন্তু আপনি 5 দিন 7 দিন 10 দিন বলুন, দেখবেন কানে সয়ে গেছে। এরকম বহু শব্দ, যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে আজকে খুব চালু শব্দ তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয়া, রেডিও অ্যাক্টিভিটির বাংলা। এটা যখন প্রথম চালু হয় প্রচণ্ড আপত্তি উঠেছিল যে আবার কি কথা। আজকে এটা আমাদের দৈনন্দিন খবরের কাগজের ভাষা হয়ে গেছে। কাজেই ভাষা জটিল, ভাষা শুনতে ভালো লাগছে না, এটা যেমন একটা দিক। আবার সেই ভাষা কিন্তু ব্যাপকভাবে প্রচার করলে সেই ভাষা কিন্তু ক্রমশ গ্রহণীয় হয়ে যায়, এটাও আমাদের ইতিহাসের শিক্ষা। তো আমি যেটা এখানে করতে চাইছি, আমি নিজের কথা না বলে আমার মতে এখনো অবধি যিনি পরিভাষা নিয়ে সবচেয়ে বাস্তবসম্মত ভাবনা ভেবেছেন, সেই রাজশেখর বসুর একটা পুরনো লেখা, যেটার কথা উনি বললেন 36-এ যে কমিশনটা হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটি, তো উনি তো তার সভাপতি ছিলেন এবং সেই উপলক্ষে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন, নাম বাংলা পরিভাষা। তো আমি তার সবটা পড়বো না, কারণ অনেক বড়, উনি সময় দেবেন না। তো আমি কিছু কিছু অংশ তার থেকে পড়ে আলোচনা করব। যেমন উনি পরিভাষার অর্থ বলছেন যে শব্দের দ্বারা সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায়। এই সুনির্দিষ্ট কথাটা খুব জরুরি। সেখানে পরিভাষা যেটা আমরা তৈরি করব, সেখানে কিন্তু কোনো দোলাচল থাকবে না। যেটা বলছি সেটা সুনির্দিষ্টভাবে বোঝাতে হবে, ওই বিষয়টাকে বোঝানো চাই। এটা দিয়ে শুরু করে আমি মূল জায়গায় আসি। আপনি যেটা বললেন, উনি বলছেন এদেশে, এটা লেখা কিন্তু 1933-তে, প্রায় 100 বছরের জন্য, এদেশে বহু বৎসর থেকে পরিভাষা সংকলনের চেষ্টা হয়ে আসছে। বঙ্গীয় সাহিত্য পরিষদের দপ্তরে অনেক পরিভাষা সংগৃহীত হয়েছে, যেমন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী যুক্ত ছিলেন, যোগেশচন্দ্র রায়বিদ্যানী যুক্ত ছিলেন। প্রকৃতি পত্রিকায় প্রায় প্রতি সংখ্যায় পরিভাষা প্রকাশিত হয়ে চলেছে। তাছাড়া অনেক পণ্ডিত ব্যক্তি নিজের প্রয়োজনে পরিভাষা রচনা করেছেন। এই সকল পরিভাষা প্রায় সমস্তই প্রাচীন সংস্কৃত শাস্ত্রে প্রচলিত শব্দ অথবা সংকলয়িতার স্বরচিত সংস্কৃত শব্দ। এ পর্যন্ত আয়োজন যা হয়েছে তা নিতান্ত কম নয়, কিন্তু ভোক্তা বিরল, অর্থাৎ চালু হয়নি। প্রচুর পরিভাষা জমা হয়েছে, কিন্তু সেটা ব্যবহার হয়নি। তার একটি কারণ, একই ইংরেজি শব্দের নানা প্রতিশব্দ হয়েছে, কিন্তু কোনটি গ্রহণযোগ্য তার নির্বাচন হয়নি। আজকে যা নিয়ে আলোচনা হচ্ছে যে ইউনিফর্মিটি, যে এতগুলো পরিভাষা থাকবে কেন, এই কথাটা উনি বলছেন যে প্রচুর প্রতিশব্দ হয়েছে ইংরেজি বৈজ্ঞানিক টেকনিক্যাল টার্মে, কিন্তু কোনো একটিকেই গ্রহণযোগ্য বলে সবসময় গ্রহণ করা হয়নি। ফলে এক ধরনের নৈরাজ্য বলবো না, কিন্তু অকারণ বৈচিত্র্য রয়ে গেছে, যেটা পরিহার্য। সেটা উনি অতকাল আগে বলছেন একটু রসিকতা করে, যে সংকলয়িতা নিজের রচনায় তার পছন্দ মতো শব্দ প্রয়োগ করেন বটে, কিন্তু সাধারণ লেখক দিশেহারা হয়। আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি, ওই জেরি বার্নারের বইটা যখন বাংলা করেছিলাম, আমি খুব কসরত করে প্রচুর মানে নিজের মনের মতো পরিভাষা বার করেছিলাম। যেগুলো আছে সেগুলো আমার পছন্দ নয়, অতএব আমি আমার মতো করে আমি বইয়ের পরিশিষ্টে সেটা দিয়ে দিয়েছিলাম। আমার এখন মনে হয় এটা কি ঠিক, যে পরিভাষা ইতিমধ্যেই চালু আছে, সকলে অধিকাংশ বিজ্ঞান লেখক ব্যবহার করেন, পাঠ্যপুস্তকে ব্যবহার হয়, সেটা আমার পছন্দ না হলেও আমার কি বদলানোর অধিকার আছে? যতক্ষণ না কোনো স্বীকৃত কমিটি, যেমন ইউনিভার্সিটি কমিটি, তারা যদি বলেন যে এখন থেকে এইটা গৃহীত হলো, তাহলে সেটা বদলানো যায়। অন্যথায় আমার মনে হচ্ছে ওই বাংলাটা ঠিক নয়, তার চেয়ে আমার বাংলাটা অনেক ভালো, সুতরাং আমি চালু করে দেবো, বোধ হয় এটা ঠিক নয়, যদিও আমি নিজেই কাজটা করেছি। আজকে এতদিন পর ফিরে দেখে আমার মনে হয় প্রচলিত শব্দ খারাপ হলেও গ্রহণ করা উচিত। যদি সেটা খারাপ বলে মনে করি, বদলাতে হয়, সেটা একমাত্র কোনো মান্য কমিটিরই অধিকার আছে সেই শব্দটা বদলানো। তো এরপরে মজার একটা জায়গা, এটা আমার ভারী সুন্দর লাগে, যে রাজশেখর বসু উদাহরণ দিচ্ছেন যে বাংলায় তখনকার দিনে বিজ্ঞান রচনায় কী ধরনের পরিভাষা ব্যবহার করছে, ভালো মন্দ কঠিন জটিল সব দিক থেকে। যেমন একটা বলছেন, উনি নাম করেননি, আমার মনে হয় এটা যোগেশচন্দ্র রায়বিদ্যানীজি, উনি লিখছেন একজন প্রথিত নামা মনীষীর রচনা থেকে উদাহরণ দিচ্ছি।
কি লেখা আছে? মণি সমূহের নিয়ত সংস্থান অসংখ্য প্রকার, কিন্তু তৎসমুদায়কে 6টি মূল সংস্থানে বিভক্ত করিতে পারা যায়। এই 6 মূল সংস্থানের প্রত্যেকে বিবিধ স্তম্ভাকার, ব্র্যাকেটে লেখা প্রিজম্যাটিক, শিখরাকার, পিরামিডাল। এই সকল সংস্থান বুঝিবার নিমিত্ত মণির মধ্যে কয়েকটি অক্ষরেখা অ্যাক্সিস কল্পিত হইয়া থাকে। কোনো নিয়তাকার মণির 2 বিপরীত স্থানকে মনে মনে কোনো রেখা দ্বারা যোগ করিলে তাহার অক্ষরেখা পাওয়া যায়, যথা 2 বিপরীত কোণ, কিংবা 2 বিপরীত পার্শ্বের মধ্যস্থল, কিংবা 2 বিপরীত ধারের মধ্যস্থল। এটা রাজশেখর বসু উদ্ধৃত করছেন। পরেও বলছেন, লেখকের বক্তব্য অনধিকারীর পক্ষে অর্থাৎ নন স্পেশালিস্টের পক্ষে কিঞ্চিৎ দুর্বল হতে পারে, কিন্তু তার পদ্ধতি যে বাংলা ভাষার প্রকৃতির অনুকূল তাতে সন্দেহ নাই। এটাতে আমি একমত। শব্দগুলো জটিল, কেন না এত বেশি সংস্কৃত ভাষা, এবং বিশেষ করে আজকাল আমাদের সংস্কৃতের সঙ্গে সম্পর্ক এত কমে এসছে যে আমাদের এগুলো বুঝতে খুব অসুবিধে হয়। কিন্তু মূল প্রিন্সিপালটা আমার মনে হয় এই লেখার মধ্যে যেভাবে এসছে এটাই অনুসরণীয়, আজকের মতো করে একটু তাকে বদলে নিয়ে। আরেকটা বলছেন যে অনেক সহজ একটা লেখা, উনি রাজশেখরবাবু কোট করছেন যে রুমকর্ফ কয়েল ছাড়া আরো অনেক প্রক্রিয়া দ্বারা পদার্থ হইতে ইলেকট্রন বাহির করা যায়। রঞ্জন রশ্মি কোনো পদার্থের উপর ফেলিলে বা সেই পদার্থ রেডিয়ামের ন্যায় কোনো ধাতুর নিকট রাখিলে সেই পদার্থ হইতে ইলেকট্রন নির্গত হয়। বেশি কিছু নয়, কোনো পদার্থ একটু বেশি উত্তপ্ত হইলে উহা হইতে ইলেকট্রন নির্গত হইতে থাকে। এটা বলে উনি মন্তব্য করছেন, এই লেখক ইংরেজি শব্দ নির্ভয়ে আত্মসাৎ করেছেন, তথাপি মাতৃভাষার জাতি নাশ করেননি। আজকে ধরুন আমারও এটা মত, ইলেকট্রনের বাংলা চালু হয়েছে, বৈদ্যুতিন কণা বা এই ধরনের ব্যবহারে ইলেকট্রনকে বৈদ্যুতিন বলা হয়। আমার তো মনে হয় যে সরাসরি ইলেকট্রন বা ইলেকট্রনিক লেখাটা অনেক বেশি কাম্য। কিন্তু এই যে উনি বলছেন যিনি ইংরেজি শব্দ নির্ভয়ে আত্মসাৎ করেছেন কিন্তু মাতৃভাষার জাতি নাশ করেননি, এই জাতি নাশ কথাটা একটু বোঝা দরকার। সব ভাষার তো একটা নিজস্ব ছন্দ আছে। আমি যে ভাষায় কথা বলছি এটার নাম বাংলা, এটার একটা নির্দিষ্ট ছন্দ আছে। এটা ইংরেজিতে লিখলে আমিও এভাবে বলবো না, আপনারাও এভাবে বুঝবেন না। সুতরাং বাংলা ভাষার যে গদ্য কাঠামো তার মধ্যে যদি আমি 2-4টি ইংরেজি বা বিদেশি শব্দ ব্যবহার করি তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু বাংলা ভাষার কাঠামোটা সেটা যেন একেবারে খাঁটি বাংলা হয়, এইটা উনি বলতে চাইছেন। এটা আমার কাছে খুব গ্রহণযোগ্য বলে মনে হয়। এরপর বাংলা ভাষার উপযুক্ত পরিভাষা সংকলন একটি বিরাট কাজ, তার জন্য অনেক লোকের চেষ্টা আবশ্যক, কিন্তু সেই চেষ্টা সংঘবদ্ধভাবে একই নিয়ম অনুসারে করা উচিত, নতুবা পরিভাষার সামঞ্জস্য থাকবে না, যেটা আজকে হয়েছে, নানা রকম হয়ে গেছে। প্রথম কর্তব্য হচ্ছে সমস্ত বিষয়টিকে ব্যাপক দৃষ্টিতে নানা দিক থেকে দেখা, তাতে বিভিন্ন বিভাগের প্রয়োজন সম্বন্ধে কতটা আন্দাজ পাওয়া যাবে, উপায় স্থির করাও হয়তো সহজ হবে বলে উনি সেটা দেখাচ্ছেন। এইবারই ক্লাসিফাই করছেন কি চমৎকার। আপনি প্রথমে যে কথাটা ওই ঘরে বসে হচ্ছিল, উনি বলছেন সকল বিদ্যার পরিভাষাকেই মোটামুটি এই কটি শ্রেণীতে ভাগ করা যায়। উনি 6টি শ্রেণী দেখাচ্ছেন। এক হচ্ছে বিশেষ, ব্র্যাকেটে লেখা ইন্ডিভিজুয়াল, যথা সূর্য, বুধ, হিমালয়, বেসিক্যালি নাম। দ্রব্য, বস্তু, সাবস্টেন্স অথবা সামগ্রী, আর্টিকেল, যথা কাষ্ঠ, লৌহ, জল, দ্বীপ, চক্র, অরণ্য ইত্যাদি। বর্গ অর্থাৎ ক্লাস, ধাতু, নক্ষত্র, জীব, স্তন্যপায়ী। ভাব, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, গতি, সংখ্যা, নীলত্ব, স্মৃতি। বিশেষণ, অ্যাডজেক্টিভ, তরল, মিষ্ট, আকৃষ্ট। ক্রিয়া, চলা, ঠেলা, ওড়া, ভাষা। 6টা মোটামুটি দিয়েছেন, দিয়ে বলছেন যে এই শ্রেণী বিভাগ সর্বত্র স্পষ্ট নয়, অনেক সময় ওভারল্যাপ করে যায়। কতগুলি শব্দ প্রয়োগ অনুসারে দ্রব্য, বর্গ বা বিশেষণ নির্বাচক হতে পারে। কতগুলি শব্দ কোন শ্রেণীতে পড়ে তা স্থির করা কঠিন, যেমন দেশ, কাল, আলো, কেন্দ্র। দেখা যায় যে এক এক শ্রেণীর শব্দ কোনো কোনো বিদ্যায় বেশি দরকার, কোনো কোনো বিদ্যায় কম দরকার। জ্যোতির্বিজ্ঞানে ও ভূগোলে
বিশেষ বাচক শব্দ অনেক চাই, নাম চাই, কিন্তু অন্যান্য বিদ্যায় খুব কম অথবা অনাবশ্যক। দ্রব্যবাচক শব্দ রসায়নে অত্যন্ত বেশি। জীববিদ্যায়, যার মধ্যে বটানি, জুওলজি, অ্যানাটমি, ইংরেজিতে এগুলো লিখেছেন, জীববিদ্যায় কিছু কম। মণিক বিদ্যায়, মিনারোলজির বাংলা করেছেন মণিক বিদ্যা, মণিক বিদ্যায় আরেকটু কম। পদার্থ বিদ্যা, উনি কিন্তু বিদ্যায় লিখেছেন, বিজ্ঞান লিখেননি, আমার মধ্যে বিজ্ঞানটাই লেখা উচিত। পদার্থবিদ্যা ও ভূবিদ্যায়, জিওলজিতে আরও কম। দর্শন ও মনোবিদ্যায় প্রায় নেই, আর গণিতে একেবারেই নেই। বর্গবাচক শব্দ জীববিদ্যায় খুব বেশি, রসায়ন তো প্রধান। ভাব বিশেষণ ও ক্রিয়াবাচক শব্দ সব বিদ্যাতেই প্রায় সমান। সকল বিদ্যার পরিভাষা যদি একযোগে বিচার করা যায়, তবে দেখা যাবে, সামাপ করছেন, যে মোটের ওপর দ্রব্যবাচক শব্দ সবচেয়ে বেশি, তারপর যথাক্রমে বর্গবাচক, ভাব বিশেষণ, ক্রিয়াবাচক এবং বিশেষবাচক শব্দ, ইন্ডিভিজুয়াল নেই। ইংরেজি পরিভাষার ফর্দ সম্মুখে রেখেই সংকলিতাকে কাজ করতে হবে, কারণ আমরা তো মূলত ইংরেজিটাই দেখি, আজকের দিনে তো আরও বেশি। আমরা তো ফরাসি, জার্মান, রাশিয়ান দেখে কাজ করছি না, আমরা ইংরেজি পরিভাষার তালিকাটাই সামনে রাখি। তো উনি বলছেন যে ইংরেজি পরিভাষার জাতি, মানে কোথা থেকে শব্দগুলো এসছে, ইংরেজি পরিভাষাগুলো, সেটাও একটু স্টাডি করলে এই জিনিসটা বেরিয়ে আসে। উনি বলছেন 4 ধরনের ইংরেজি পরিভাষা হয়। এক হচ্ছে সাধারণ ইংরেজি শব্দ, যথা আয়রন, সলিড ইত্যাদি। 2, প্রচলিত অন্য ভাষার শব্দ, টাইফুন, টোটেম, এগুলো কোনোটাই ইংরেজি কথা নয়। গ্রিক, ল্যাটিন, কিছু কিছু আরবি, এমনকি সংস্কৃত প্রভৃতি প্রাচীন ভাষার শব্দ বা তার যৌগিক রূপ অথবা অভ্রংশ, যেমন অ্যাটম, আটমস, গ্রিক শব্দ, তার থেকে অ্যাটম, কিন্তু ইংরেজি বলে চলছে। অ্যাটম, স্পেকট্রাম, অ্যালকোহল, ফেরাস, ভার্টিব্রেট ইত্যাদি। আর কৃত্রিম পদ্ধতিতে রূপান্তরিত গ্রিক, ল্যাটিন বা অন্য শব্দ, যথা গ্লিসারিন, মেথানল, অ্যানিলিন, ফ্যারাডের নাম থেকে নেওয়া, কিন্তু সেটা পরিভাষা হিসেবে চলছে ইংরেজি। তো ইংরেজি গ্রন্থাদিতে দেখা যায় যেখানে ভুল বোঝবার সম্ভাবনা নেই, সেখানে এগুলো মিশে যায়। উনি ABCD বলে 4টে ভাগ করেছেন, বলছেন AB আর CD অনেক সময় মিশে যায়। কিন্তু যেখানে স্পষ্টতর নির্দেশ বা সংক্ষেপ করা আবশ্যক, সেখানে ওই খাঁটি ইংরেজি শব্দ চলে না। সেখানে এই গ্রিক, ল্যাটিন বা কৃত্রিম পদ্ধতিতে গ্রিক, ল্যাটিনের অপভ্রংশগুলো বেশি চলে। যেমন উনি উদাহরণ দিচ্ছেন, যে প্রথম দিকের উদাহরণ, আয়রন ইমপ্লিমেন্টস, আয়রন সর্স, স্পিরিট অফ ওয়াইন, নি ক্যাপ, শেডিং অফ লিভস, এগুলো হচ্ছে সাধারণ শব্দ। যেখানে আরো স্পেসিফিক হওয়া দরকার, সেখানে কিন্তু ফেরাস বা ফেরিক, সেখানে অ্যালকোহল, মেটাবলিজম, প্যাটেলার ফ্র্যাকচার, ডেসিডুয়াস লিভস, এগুলো কোনোটাই কিন্তু চালু ইংরেজি শব্দ নয়। এগুলো ওই গ্রিক, ল্যাটিন থেকে নিয়ে তৈরি করে বৈজ্ঞানিক পরিভাষা হিসেবে ইংরেজিতে ব্যবহার হচ্ছে। এইখান থেকে উনি বলছেন, শিক্ষা নিয়ে আমরা বাংলার ক্ষেত্রে তাহলে কি করতে পারি। উনি এক্ষেত্রে 1, 2, 3, 4, 6টা বিভাগ দেখাচ্ছেন। এক হচ্ছে আমরা সাধারণ বাংলা শব্দ থেকে নেব, আমরা হিন্দি, উর্দু, ফার্সি, আরবি শব্দ থেকে নেব, আমরা ইংরেজি পারিভাষিক শব্দ তো নেবই, প্রাচীন বা নতুন রচিত সংস্কৃত শব্দ নেব, এবং মিশ্র শব্দ, অর্থাৎ কৃত্রিম পদ্ধতিতে রূপান্তরিত বা যোজিত বিভিন্ন জাতীয় শব্দ। আধুনিক ইউরোপীয় ভাষার সমূহের সঙ্গে গ্রিক, ল্যাটিনের যে সম্বন্ধ, তার চেয়ে বাংলা, হিন্দি প্রভৃতির সঙ্গে সংস্কৃতের সম্বন্ধ অনেক বেশি। সেজন্য এদেশে সংস্কৃত পরিভাষা অপেক্ষাকৃত সহজে মর্যাদা পাবে। ইংরেজি পরিভাষার উপযোগিতাও কম নয়, সেটা তো সহজবোধ্য। আমরা বিজ্ঞান যা কিছু পড়ি, অধিকাংশই ইংরেজিতেই পড়ি। কটা লোক আর ফরাসি পড়ছে, কটা লোক আর জার্মান পড়ছে, কটা লোক আর রাশিয়ান পড়ছে। তো এরকম শব্দ সাধারণ বিবৃতিতে অবাধে চলবে। তারপরে বিশেষত হিন্দি ও উর্দু শব্দের স্থান, কারণ হিন্দি ও উর্দু সুসমৃদ্ধ ভাষা, তারা বাংলার প্রতিবেশী এবং ভারতের বহু অঞ্চলে বদ্ধ। বাংলায় ফার্সি ও আরবি শব্দ অনেক আছে, যদি উপযুক্ত শব্দ পাওয়া যায় তবে আরও কিছু ফার্সি, আরবি শব্দ আত্মসাৎ করে নেওয়া উচিত। পরিশেষে মিশ্র শব্দের স্থান, এরূপ শব্দ কিছু কিছু দরকার হবে। এইটা নিয়ে আমার
খুব মানে অবাক লাগে। আমি একটু আগে আলোচনা করছিলাম, ধরুন ফোকাস, উনি বলছেন ফোকাস একটা ইংরেজি শব্দ, এটা আমাদের সরাসরি গ্রহণ করে নেওয়া উচিত। এবং সত্যি সত্যি আমরা যারা ইংরেজি থেকে বাংলা পড়ি, ওই ফোকাস শব্দে গিয়ে আমরা প্রচণ্ড ধাক্কা খাই। কি যে ঠিক বাংলা হবে, ফোকাস, ফোকাসিং, ফোকাস, এর সঠিক বাংলা খুঁজতে ঘাম ছুটে যায়। উনি বলছেন কিচ্ছু দরকার নেই, আপনারা ফোকাস শব্দটা বাংলায় ব্যবহার করুন বলে উদাহরণ দিচ্ছেন। এমনকি সেখান থেকে অন্যান্য যে তার থেকে পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপেট করতে পারেন। উদাহরণ হচ্ছে ফোকাস যদি বাংলায় নেওয়া যায়, তাহলে ফোকাসকে আমরা লিখব ফোকাসিত, লং ফোকাস, দীর্ঘ ফোকাস। আবার বলছি, এটা প্রথম শুনলে কানে লাগে, কিন্তু আমার মনে হয় 2-4 বার ব্যবহার করলে এটা অনায়াসে আমাদের কানে। এবং কথাটা উনি বলছেন আজ থেকে প্রায় 100 বছর আগে। ওর দৃষ্টিভঙ্গির উদারতাটা পাবেন 33 সালে এই কথা বলছেন। আমি কিন্তু একবার বলছি না যে এগুলো প্রত্যেকটাই নেওয়া উচিত, কিন্তু আমি ওর এই চিন্তার উদারতাটা থেকে শিক্ষা নিচ্ছি। আরও অনেক কিছু আছে, আমি বাদ দিয়ে যাচ্ছি কারণ সময় নেই। আচ্ছা, এইটা উনি একটা ইন্টারেস্টিং কথা তুলছেন যে ইউরোপ আমেরিকায় যে ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক নমেনক্লেচার সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে, তার দ্বারা জগতের পণ্ডিত মণ্ডলী অনায়াসে জ্ঞানের আদান প্রদান করতে পারছে। এই পরিভাষা একেবারে বর্জন করলে আমাদের এই অহংমন্যতাই প্রকাশ পায়। সমস্ত না হোক, অনেকটা আমরা নিতে পারি সরাসরি। যে বৈদেশিক শব্দ নেওয়া হবে তার বাংলা বানান মূল অনুযায়ী করে নিতে পারি। উনি বলছেন হসপিটালকে আমরা যদি হাসপাতাল করি, আমরা জেনারেলকে যদি জার্নাল করি, তাহলে ওই রকম অনেক প্রচলিত ইন্টারন্যাশনাল বৈজ্ঞানিক পরিভাষা বা পরিশব্দ আমরা নিয়ে তাকে বাংলায় রূপান্তরিত করতে পারি। এইবার কি করে সংকলন করতে হবে, সেক্ষেত্রে উনি 1, 2, 3, 4 করে কয়েকটা পয়েন্ট বলছেন। আমি সংক্ষেপে বলি, কতক্ষণ আছে? আমি ঠিক 5 মিনিট আগে, ঠিক আছে। তো উনি বলছেন 1 নম্বর, কি করে সংকলন করতে হবে। যে আমাদের দেশে বহুকাল থেকে কতগুলি বিদ্যার চর্চা আছে, অর্থাৎ দর্শন, মনোবিদ্যা, ব্যাকরণ, গণিত, জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোনমি, ভূগোল, শারীরবিদ্যা ইত্যাদি। এই সকল বিদ্যার বহু পরিভাষা এখনো প্রচলিত আছে। শাস্ত্র অনুসন্ধান করলে আরও পাওয়া যাবে, এবং সেই উদ্ধার কার্য অনেকে করেছেন। এই সকল শব্দ আমাদের সহজেই গ্রহণীয়। এই শব্দ সম্ভারের সঙ্গে আরও অনেক নতুন রচিত সংস্কৃত শব্দ অনায়াসে চালিয়ে দেওয়া যেতে পারে। গণিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, ঘাত, পাওয়ার অর্থে, ব্র্যাকেটে পাওয়ার কথাটা লিখে দিয়েছে, ঘাত প্রভৃতি প্রাচীন শব্দের সঙ্গে নবরচিত, মানে তখন নবরচিত কলন, ক্যালকুলাস, অবঘাতম, ইভলিউশন, উদ্ঘাতম, ইনভলিউশন, ম্যাথমেটিক্স সহজেই চলবে। বর্তমান কালে এই সকল বিদ্যার বৃদ্ধির ফলে বহু নূতন পরিভাষা ইউরোপের সৃষ্টি হয়েছে, যেটা আমি প্রথমেই বলছিলাম। আজকে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভাষা আমাদের সামনে আসছে। এই সমস্যাটা আমরা আজকে নতুন করে ফেস করছি। তার অনেকগুলি দেশি প্রতিশব্দ রচনা করা যেতে পারে, কিন্তু যে ইংরেজি পারিভাষিক শব্দ অত্যন্ত মৌলিক, যেমন ফোকাসের কথা উনি আগেই বলেছেন, থাইরয়েড একটা উদাহরণ দিয়েছেন, এর বাংলা করার কোনো মানে হয় না। একসময় কিন্তু এই ধরনের সাংঘাতিক কঠিন চেষ্টা হয়েছিল, এবং তার কোনোটাই টেকে নেই। থাইরয়েডের বাংলা থাইরয়েড। তো এটা গেল 1 নম্বর। 2 নম্বর, কতগুলি বিদ্যা আধুনিক, অর্থাৎ পূর্বে এদেশে অল্পাধিক চর্চিত হলেও এখন একেবারে নূতন রূপ পেয়েছে, যেমন পদার্থবিদ্যা, রসায়ন, মণিক বিদ্যা, মিনারোলজি, জীববিদ্যা। এই সকল বিদ্যার জন্য অসংখ্য পরিভাষা বা পরিশব্দ আবশ্যক। যে শব্দ আমাদের আছে তা রাখতে হবে, বহু সংস্কৃত শব্দ নূতন করে গড়তে হবে। পাওয়া গেলে কিছু কিছু হিন্দি ইত্যাদি ভাষা থেকেও নিতে হবে। অধিকন্তু ইংরেজি ভাষায় প্রচলিত পারিভাষিক শব্দ রাশি রাশি আত্মসাৎ করতে হবে। ইংরেজি শব্দ সরাসরি নিতে হবে। আমাদের খুব সাংঘাতিক মারামারি করে ভয়ঙ্কর জটিল একটা বাংলা শব্দ করে উনি তা নিয়েও পরে উদাহরণ দেখিয়েছেন যে সেটা করলে সাংঘাতিক কাণ্ড হয়। সুতরাং খুব বেশি বাংলা দিতেই হবে এরকম একটা জেদ না করে অনেক ক্ষেত্রেই আমরা ইংরেজি বা বিদেশি শব্দটাকে সরাসরি অধিগ্রহণ করতে পারি। 3 নম্বর হচ্ছে বিশেষ বাচক শব্দ আমাদের যা আছে তা থাকবে, যেমন চন্দ্র, সূর্য, বুধ, হিমালয়, ভারত, পারস্য। যে নাম অর্বাচীন কিন্তু বহু প্রচলিত তাও থাকবে, যেমন প্রশান্ত মহাসাগর।
প্রশান্ত মহাসাগর আজকে আর অর্বাচীন নয়, কিন্তু 30-এর দশকে ছিল অর্বাচীন, এখন সেটাই চালু। বলছে কিন্তু অবশিষ্ট শব্দের ইংরেজি নামই গ্রহণীয়, যেমন নেপচুন, আফ্রিকা, অ্যাটলান্টিক। অ্যাটলান্টিকের বাংলা অনেকে অতলান্তিক লেখেন, সুন্দর শব্দ, তার থেকে অতল অন্ত চমৎকার একটা তাৎপর্য বেরিয়ে আসে। এসব সত্ত্বেও আমি বলবো অ্যাটলান্টিকের বাংলা উচিত আমাদের অ্যাটলান্টিক লেখা, কারণ ওটা একটা নাম। 4, দ্রব্যবাচক শব্দের যদি বেশি নাম থাকে তো রাখবো, যেমন স্বর্ণ, লৌহ বা সোনা, লোহা। যদি না থাকে তবে প্রচুর ইংরেজি নাম নেব। বৈজ্ঞানিক বস্তু যে নামে পরিচিত সেই নামই বহু পরিমাণে আমাদের মেনে নিতে হবে। রাসায়নিক ও খনিজ বস্তু, অর্থাৎ মোটর, ইঞ্জিন, পাম্প, স্কেল, লেন্স, থার্মোমিটার, স্টেথোস্কোপ। থার্মোমিটারের জায়গায় অনেকে তাপমান যন্ত্র লেখেন, খুব কি ভালো হয়। তার থেকে থার্মোমিটার, যেটা সবাই বোঝে, যে কোনো লোক, এমনকি অশিক্ষিত নিরক্ষর লোকও থার্মোমিটার বোঝে। সুতরাং দরকার কি তাপমান যন্ত্র করা। এরকম অনেক উদাহরণ দিচ্ছেন উনি। খানিকটা হ্যাঁ বলছেন এরকম আমি দেখতে পারি যে এই যে ফেরাস সালফেট, ম্যাগনেসাইট, রুম অফ কয়েল, ইলেকট্রন। উনি ইলেকট্রনকে ইলেকট্রন রাখার পক্ষপাতী। শ্রীযুক্ত মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এই উদাহরণটা চমৎকার। শ্রীযুক্ত মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলা রাসায়নিক পরিভাষার রচনায় আশ্চর্য কৌশল দেখিয়েছেন। তিনি খুবই পণ্ডিত লোক, কিন্তু সেই পরিভাষা জীবনেও চলবে না। উদাহরণ দিচ্ছেন, অ্যান্টিমনি থায়োফসফেট এর জায়গায় মনীন্দ্রবাবু লিখেছেন অন্তমন শূল্য বাষ্পেত। অন্তমন শূল্য বাষ্পেত। জীবনে কোনোদিন পারবেন। যিনি লিখছেন তিনি কিন্তু অসাধারণ কবি। তিনি একদম মূল সংস্কৃতে গিয়ে একদম ইন্দো ইউরোপিয়ান গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজের যে আদি যে শব্দগুলো সেইগুলো অনুধাবন করে এই অসাধারণ শব্দে এসছেন, কিন্তু এটা পরিভাষা হিসেবে কেউ ব্যবহার করবে না। পরিভাষার ব্যবহারযোগ্যতা একটা মস্ত বড় ব্যাপার। আমি যদি ব্যবহারই না করতে পারি, আমি পণ্ডিতই দেখি কি করব। তো সেই জন্যে এটা এইটা বলছেন যে এইগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। যেমন প্রোটোপ্লাজম, হিমোগ্লোবিন, উনি তো ভিটামিন কথাটাকেও ভিটামিন হিসেবেই রাখতে বলেছেন। আজকাল কেন অনেকদিনই আমরা ছোটবেলায় খাদ্যপ্রাণ কথাটা খুব শুনতাম, আমার তখনই অবাক লাগতো। একমাত্র ভিটামিনই তো খাদ্যের প্রাণ নয়, সুতরাং খাদ্যপ্রাণ বললে কি ভিটামিনের সঠিক বাংলা হলো? সুতরাং তার বদলে ভিটামিন বা ভাইটামিন যে উচ্চারণই করুন, উনি বলছেন সেটা রেখে দেওয়া অনেক সম্ভব। এবার 5 নম্বর, বর্গবাচক শব্দের প্রাচীন বা নবরচিত দেশি রূপ সহজে চলবে, যেমন ধাতু, ক্ষার, অম্ল, লবণ ইত্যাদি। কিন্তু যেখানেই শব্দ রচনা কঠিন হবে, সেখানে বিনা দ্বিধায় ইংরেজি নাম নেওয়া উচিত। বোধহয় বর্গের উচ্চতর অঙ্গে দেশি নাম অনায়াসে চলবে। উনি উদাহরণ দিচ্ছেন এলিমেন্ট, আপনি একটু আগে বলছেন।